জেডএস আরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলতে চাচ্ছি কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আছেন অ্যাডভোকেট আলী নাসের খান, সংগঠক ও কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে আরও যোগ দিবেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতেই সরাসরি যদি অ্যাডভোকেট আলী নাসের খান আপনার কাছে জানতে চাই যে আপনারা যে আজকে ঘোষণা একটা দেওয়া হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণাতে আসলে ঘোষণাপত্র প্রকাশ করা হবে 31 ডিসেম্বর বিকাল 3টায় একটা সমাবেশ করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই সমাবেশে একটা বিশাল সমাগমেরও চেষ্টা আছে। সব কিছু মিলে আমাদেরকে যদি একটু ধারণা দেন খুব ছোট আকারে যে এই সমাবেশের উদ্দেশ্য কি, সমাগমের উদ্দেশ্য কি, এবং আপনাদের ঘোষণাপত্রে কী বা থাকছে। দেখুন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাংলাদেশের সার্বভৌম জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। একটি অভ্যুত্থান বা একটি বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে যেমন একটা পটভূমি থাকে, যে কোনো ঘোষণাপত্রের একটা পটভূমি থাকে। তারপরে আমরা এগোনি বা বঞ্চনার কথা সেখানে উল্লেখ করা থাকে এবং একটা স্ট্রাগলের কথা উল্লেখ করা থাকে। তারপর একটা বীরত্ব এবং সর্বশেষ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করা থাকে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ সেই ঘোষণাপত্রে সেটি স্পষ্টতই উল্লেখ ছিল। বিপ্লব বা গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যেটি এই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ভবিষ্যতে একটি রাষ্ট্র নির্মাণ হয়, পুনর্গঠন হয়, সেটি মূলত আমাদের 31 ডিসেম্বরে থাকবে। এখন প্রশ্ন আসতে পারে এটি এত দেরিতে কেন? আমরা ছাত্র জনতা মনে করছে এখনো বিপ্লব চলমান, বিপ্লবের স্পিরিট বা জুলাই অভ্যুত্থান যে স্পিরিট সেটি এখনো কার্যকর রয়েছে। 3 তারিখে নাহিদ ইসলাম, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি যখন এক দফার ঘোষণা করেন সেখানে উল্লেখ করা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটিকে যদি আমরা এখন একটু বিস্তারিত করে পড়ি যে এর পেছনে কোন গল্পগুলো, কোন বঞ্চনাগুলো, কোন স্ট্রাগলের গল্পগুলো এবং কোন বীরত্বের গল্পগুলো, এবং সর্বতভাবে যে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে, বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবার ক্ষেত্রে যে স্পিরিটটি লক্ষ্যিত ছিল, সেটি মূলত আমরা 31 ডিসেম্বরের ঘোষণাপত্রে আমরা দেখতে পাবো। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এটির কথাই বলছেন আমরা এটি বলছি যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন। আচ্ছা, জনাব আজিজুল বারী হেলাল, আপনি যদি বলেন যে এই ঘোষণা আজকে যে দেওয়া হলো, এটাকে আসলে আপনার দল বা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে হলো, ইট ইজ টু লেট টু ডিক্লেয়ার দ্য প্রোক্লেমেশন অফ রেভলিউশন। কারণ 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান আমরা করেছি, যে গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে সারা সমগ্র জনতাকে নিয়ে, সেইটাকে আপনি অভ্যুত্থান না বলে এখন বলছেন বিপ্লব। যদি বিপ্লবই হতো তাহলে তো আগের সরকারের, রাষ্ট্রপতির কাছে, আগের সরকারের সবকিছু থেকে না, তার কাছ থেকে শপথ নেওয়া বা সংবিধানকে সমুন্নত রাখার প্রতিজ্ঞা করেছে এই প্রত্যেকটা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যে সংবিধান ছুঁয়ে তারা শপথ নিয়েছে, সেই সংবিধানকে সংরক্ষণ করার দায়িত্ব তাদের। এখন সেই সংবিধান তারা, সেই শপথ তারা মানছেন না। তারা এখন বলছে যে এটা রেভলিউশন। এখন এটা কি রেভলিউশন হিসেবে জনগণ কতটা মানবে, এবং 5ই আগস্টের যে গণ আকাঙ্ক্ষা ছিল 5ই আগস্ট পর্যন্ত, সেই গণ আকাঙ্ক্ষা এখনও বিরাজ করছে কিনা বাংলাদেশে, এটাও একটা কিন্তু বড় কোশ্চেন হয়ে দাঁড়াবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের একটু ভূ রাজনৈতিক আলোচনা এর মধ্যে চলে আসে। যে আপনি দেখেন পার্শ্ববর্তী মিয়ানমারে কিন্তু আপনার ক্ষমতার পরিবর্তন হচ্ছে এবং হয়েছে। আবার বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন হলো, সেটার কিন্তু রিয়াকশনটা ভারত ভালো দেখালো না। আমাদের ক্ষমতার পরিবর্তনকে ভারত অন্য চোখে দেখলো। অর্থাৎ আমাদের দেশকে দুর্বল করে রাখার জন্য, আমাদের দেশে গণতন্ত্রহীন করে রাখার জন্য, ভূ রাজনৈতিক কারণে রাখার জন্য একটি অরাজনৈতিক সরকারকে তো প্রণোদনা
যোগানো স্বাভাবিক। এবং আপনি দেখবেন যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দিয়েছি, এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদের আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ভাষায় বলতে হয় যে মাথা চলে গেলেও লেজ রয়ে গেছে। এখন তাদের বিভিন্ন রকম ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে কিন্তু একের পর এক আপনার দুঃখজনক ঘটনা ঘটছে, এবং এগুলো দুঃখজনক ঘটনা না, পারপাসফুলি করা হচ্ছে। আপনি দেখেন সচিবালয় হঠাৎ করে দুটা বিল্ডিংয়ে সিমালটেনিয়াসলি আগুন ধরে গেল, এবং সেই সব এলাকায় আবার দেখা গেল যে দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেখানে যে সমস্ত মন্ত্রণালয়কে ইঙ্গিত করেছিল যে প্রচুর টাকা লন্ডারিং করেছে, করাপশন করেছে, সেই সব মন্ত্রণালয়, বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয়, আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়, আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এবং এও দেখা যাচ্ছে যে প্রাক্তন যে আপনার ফ্যাসিবাদ, সেই মাফিয়ার প্রধান মুখ্য কর্মকর্তা, তার আপনার ফাইলটাও পুড়িয়ে গেছে। অর্থাৎ কোন রকম প্রমাণ আছে। এবং দেখবেন যে এই যে সংস্কার প্রস্তাব যেটা দেয়া হচ্ছে, যে আপনার প্রশাসনিক সংস্কার প্রস্তাব দেওয়ার আগেই ওই ফ্যাসিবাদের দালালরা একত্রিত হয়ে যিনি সংস্কারের প্রধান, তাকে পদত্যাগ করতে বলছে। কত বড় সাহস! 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ব্যবস্থা না করে তাদের আলটিমেটাম। সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা এই যে আমাদের গণ অভ্যুত্থানকে, জুলাই গণ অভ্যুত্থান বললে কিন্তু এই জিনিসটা কেমন দেখায়, এটা কিন্তু 17 বছরের একটা কন্টিনিউয়াস একটা প্রসেস ছিল। সেখানে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে জমিনটা তৈরি হয়েছে এই ফ্যাসিবাদ বিরোধী, সেই জমিনে দাঁড়িয়ে শুধু বৈষম্য বিরোধী ছাত্ররা না, বাংলাদেশে যে অন্য ছাত্র সংগঠনগুলো আছে, তাদের ব্যাপ্তি, তাদের ব্যাপক কর্মী, তাদের যে ভূমিকা ছিল সবচেয়ে মানে আপনার মিলিটেন্ট যে ভূমিকাগুলো ছিল, তাদেরই সেই ভূমিকা ছিল। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি নিজেকে, এই গণ অভ্যুত্থানকে একতরফাভাবে নিজেদের করায়ত্ত করতে চায়, এটা কিন্তু আরেকটি বৈষম্যের সৃষ্টি হবে। সুতরাং আমি একটু বলি যে দেখেন, এখন এই যে আপনার লঙ্গার করছেন, এই এখন বিপ্লবের ঘোষণা দিয়ে, তাহলে পুরাতন সবকিছু বাদ দিবেন। আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে তাহলে কি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তাদেরকেও পদত্যাগ করতে হবে? কারণ বিপ্লব মানে সব ভেঙেছিল, নতুন কিছু করা, তাই না? কিন্তু আমি আজকে তাদের যে ঘোষণাপত্র পড়লাম, সেখানে বলছে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টিভ দিচ্ছে ওরা 5ই আগস্ট পর্যন্ত। তার মানে তাহলে এই উপদেষ্টা পরিষদ থাকবে। তাহলে আপনারা যে বিপ্লবকে আবার পরিচালিত করতে যে কত এই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু লঙ্গার টাইম নেন, কতদিন নেবেন? এবং এর মধ্যে আরো অনেক প্রশ্ন জড়িত আছে, যে ঠিক আছে আপনার কি লঙ্গার প্রশ্ন আসবে যে আপনি যে লঙ্গার টাইমটা নিচ্ছেন, নতুন কোন রাজনৈতিক দল তৈরি করেন বা কোনো লোকের সাথে কোয়ালিশন করবেন, সেই জন্য কি আমাদেরকে সময় ক্ষেপণ করছেন? আমরা সেই সময় ক্ষেপণ কি জনগণ মেনে নেবে? আমি কিন্তু আগেই বলেছি 5ই আগস্ট নাসির খানের কাছ থেকে জবাবগুলো জানা যায় কিনা জানি। যেটা হয়েছে যে আপনারা এই বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক দল, মত, ধর্ম, বয়সের যে মানুষ, তাদের সরাসরি অংশগ্রহণে এই যে মতামতটা আপনারা যেই খসড়াটা আপনারা তৈরি করেছেন, সেই খসড়ায় কি তাদের মতামত প্রাধান্য পেয়েছে কিনা? রাজনৈতিক দলগুলো, বড় স্টেক হোল্ডার, দল, মত, বয়সের সব শ্রেণী পেশার মানুষের মতামত প্রাধান্য পেয়েছে কিনা? এবং জনাব আজিজুল বারী হেলাল যে বিষয়গুলি বলেছেন, এই বিষয়গুলি নিয়ে আপনার বক্তব্য। আচ্ছা, দেখুন, একটি অভ্যুত্থান সংগঠিত হবার পরে সেখানে গণমানুষের অংশগ্রহণ ছিল কিনা, মতামত ছিল কিনা, এই প্রশ্নটি আসলে প্রাসঙ্গিক না। কারণ আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানে যে মানুষের উপস্থিতি দেখেছি, পলিটিক্যাল সায়েন্সের ভাষা বলা হয় যে কোনো জনগোষ্ঠীর 4 থেকে শতকরা 6% যদি অংশগ্রহণ করে, সেটি বিপ্লব সাধিত হয়ে যায়। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে আমরা যে সাদা চোখেও দেখি, তাহলে বাংলাদেশের মোর দেন 40% মানুষ সেদিন রাস্তা নেমে এসেছিল 5 তারিখে, এবং পুরো জুলাই জুড়ে এবং অগাস্ট জুড়ে মানুষের যে অংশগ্রহণ ছিল এটি ব্যাপক। এবং দেখুন, 2000-এর বেশি বাংলাদেশি নাগরিক শাহাদাত বরণ করেছেন, এবং
প্রায় 50,000-এর মতো আহত হয়েছেন, হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন। প্রায় 1,000-এর কাছাকাছি বাংলাদেশের নাগরিক তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আপনি তারপরে ওই অভ্যুত্থানকে বিপ্লবের নেচারে বলবেন না? এবং অভূতপূর্ব ঘটনা ইতিহাসে বিরল, এবং মনে করা হয় বাংলাদেশের যে ম্যাস আপরাইজিং, এতে যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেটি ভিন্ন রকমের একটি টেক্সট বুক এক্সাম্পল। তারপরে যদি আমরা এটিকে প্রশ্ন করি সেটি অভ্যুত্থান বা বিপ্লবের স্পিরিট ছিল কিনা, সেটি আমি অত্যন্ত বিনয়ের সাথেই প্রত্যাখ্যান করব যে এই প্রশ্নটি, আবারও বলছি, প্রাসঙ্গিক না। এবং 3 তারিখে যে ঘোষণাটি করা হয় এক দফার, তার ফলশ্রুতিতে দেখুন 4 তারিখ এবং 4 তারিখ সন্ধ্যাবেলায় যখন কারফিউর ঘোষণা দেওয়া হয়, মানুষ কিন্তু সেই কারফিউ সরাসরি ভেঙেছে। এবং 5 তারিখ সকালবেলায় একটা যখন গভর্নমেন্টের পক্ষ থেকে মিলিটেন্ট অবস্থায় এবং সরাসরি গোলের নির্দেশ দেওয়া এবং নিরস্ত্র মানুষ জানে রাস্তায় নামামাত্র তার জীবনহানি হবে, তখন কিন্তু শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে, জীবন উৎসর্গ করার আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছে। এবং আপনারা জানেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তার সার্বভৌম ক্ষমতা নিজের হাতে নেয়। কেন? কারণ একটি দেশের মালিকানা থাকে জনগণের, যাকে ম্যানেজারিয়াল রোল দেওয়া হয়। আমরা যদি তৎকালীন পতিত হাসিনার কথা বলি, তার থেকে জনগণ সরাসরি তার ক্ষমতা হস্তগত করে। এবং কাদের নেতৃত্বে করে? ছাত্র এবং জনতার নেতৃত্বে। তখনকার ছাত্র আন্দোলনে এবং ছাত্র জনতার নেতৃত্বে যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দান করিয়েছেন, তাদের সেই লেজিটিমেট অথরিটিটা ছিল, কারণ তাদের আহ্বানের ফলেই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছে, এবং সেখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরূপের ঘোষণা এসেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এসেছে। জনাব আজিজুল বারী খেলার যে বিষয়টা ছিল, প্রশ্নটা ছিল যে আপনার বিপ্লব সাধন হয়েছে, আপনার কষ্টার্জিত একটা অর্জন আমরা পেয়েছি, কিন্তু যেই প্রক্রিয়ায় আমরা সরকার গঠন করলাম, যে সংবিধানের প্রক্রিয়া আমরা সরকার গঠন করলাম, সেই সংবিধানকেই এখন আমরা বলছি যে মুজিববাদী সংবিধানের রিপ্লেসমেন্ট করবে, এমন একটা ঘোষণা আপনাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। সেটা আসলে কতটা যৌক্তিক হবে? দেখুন, 1971 সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেখানে প্রস্তাবনায় বা আমরা যে প্রিএমবলের কথা বলছি, সেখানে কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষাটা জারি রয়েছে। এবং পরবর্তী সময়ে এই যখন 24-এ অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, তখন বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটির কথা, সেটি সুপ্রিম কোর্টের পরামর্শে নেওয়া হয়। কিন্তু এই সংবিধান কিন্তু পরিবর্তনশীল, আমাদের লিখিত সংবিধানের সুপরিবর্তনশীল। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে জনগণের যে সার্বভৌম ক্ষমতা রয়েছে, সেটি প্রয়োগের মধ্য দিয়ে এটি কিন্তু বিলুপ্তিও ঘটনা যায় এবং পুনর্লিখন করা যায়। এবং দেখুন, এই আলাপটা তো সর্বত জারি রয়েছে। সংবিধানের জন্য সংস্কার কমিশন করা হয়েছে এবং জাতীয় ঐক্যমতের জন্য সংস্কার কমিশন করা হয়েছে। এখন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আসবে, সেটি কি ম্যান্ডেটরি? না, এটি কিন্তু রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের সাথে বুঝে তারপরে একটা রিফ্লেকশন হবে। এখন সেটি কিভাবে হবে? সেটি যদি ধরেন একটা প্রভিশনাল কনস্টিটিউশন আকারে আসে, তাহলে একটা অর্ডিন্যান্সের বলে হইতে হবে। কিন্তু আমরা আশা করছি যে ঐক্যমত এখনো আছে এই নতুন ব্যবস্থায়, সেটি একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সেটি নতুন একটি সংবিধান আসবে। তো এখানে অ্যাবসলিউটলি তখন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে শপথ নিয়েছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। একটি কথা বেলাল ভাই বলেছেন যে ইট ইজ টু লেট। আমরা মনে করছি টু লেট না, কারণ বিপ্লবের প্রক্রিয়া এখন চলমান। আপনি জানেন রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা এটি পূর্বেকার সময় থেকে দেয়া যায়, আইনগতভাবে সিদ্ধ। তো এখন প্রশ্ন উঠতে পারে এত দেরি কেন? কারণ তখন খুব দ্রুত সময়ে ঘটনাটি ঘটে। আপনি দেখুন, যখন এক দফার ঘোষণা করা হয়, মানুষ এভাবে রাস্তা নিয়ে পড়ে, এটি কিন্তু কেউ ধারণা করে নাই। ধারণা করা হয়েছিল যে এই গণঅভ্যুত্থানের প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হতে পারে, কিন্তু মাত্র 1 থেকে 2 দিনের মাথায় যখন হাসিনা পালিয়ে যায়, সেটি অনেক ক্ষেত্রেই অনেক বেশি একটা আনএক্সপেক্টেড ছিল। তো ওই সময় এটি লিখিত ঘোষণাপত্র ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে, আমাদের গ্রাফিতিতে, স্লোগানে এবং রাজনীতিবিদদের, অন্যান্য পেশাজীবী মানুষের কণ্ঠে সেটি কিন্তু উচ্চারিত ছিল। তা আমরা বলছি, যেই আকাঙ্ক্ষাকে, যেই স্বপ্নকে লালন করে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেটি এখন লিখিত আকারে পঠিত হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু মুজিববাদী সংবিধানের রিপ্লেসমেন্ট, আমরা রিপ্লেসমেন্ট না করে পুনর্লিখন করতে পারতাম, কিন্তু রিপ্লেসমেন্ট, মুজিববাদী সংবিধানের রিপ্লেসমেন্ট কথাটা অনেকটা যৌক্তিকতা রয়েছে। যেমন দেখুন, যে তখনকার সংবিধান যখন রচিত হয়, এটি কিন্তু কনস্টিটিউশনে এক্সপার্ট এবং পরবর্তী সময়ে বারবার যখন সংশোধন হয়েছে, তখন বলা হয়েছে যে একজন ব্যক্তিকে সামনে রেখে, শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে একটি সংবিধান রচনা করা হয় এবং প্রধানমন্ত্রীর এমন ক্ষমতা দেওয়া হয়, তাকে বলা হতো নিউ জার, রাশিয়ার। জি,
স্টালিনদের মতো জারদের মতো তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন এবং ক্ষমতার ভারসাম্য ছিল না। এবং তিনি ভারসাম্য ছিল না। যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে সেই মন্ত্রী পরিষদও ভেঙে যায় এবং প্রধানমন্ত্রীর হাতে এমন কোনো ক্ষমতা নাই যে এই সংবিধানে দেওয়া হয়নি। এটা খুবই আনপ্রেসিডেন্টেড। তো এর ফলে কি হচ্ছে, আমরা দেখেছি 72 থেকে 75-এ 30,000-এর বেশি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে এবং তাদের বিচার অবধি করা যায়নি। এবং 75 সালে এটা জনগণের আরেক দফা একটা রেভোল্ট ছিল এবং আপনি দেখেন যে এই হত্যাকাণ্ডের পরে, নির্মম হত্যাকাণ্ড, তারপরে কিন্তু জনগণ ওইভাবে রাস্তায় নেমে আসেনি। সেখানে কিন্তু এই স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের জন্য প্রথম যে বাকশাল, প্রথম যে ফ্যাসিজম, সেটি কায়েম করার জন্য তাকে উৎখাত করা হয়েছে। এবং এই মুজিববাদী কনস্টিটিউশনকে 16 বার ব্যবচ্ছেদ করা হয়েছে, ছুরি এবং কাঁচি সেখানে ব্যবহার করতে হয়েছে। এবং এই মুজিববাদী সংবিধান ছিল বলে একটা 111 এসছে, এই মুজিববাদী সংবিধান ছিল বলে দিল্লির মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং শাপলা চত্বরের মধ্যে ঘটনা ঘটেছে এবং 24শে জুলাই এই গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা আজিজুল বারী হেলালের কাছে যদি জানতে চাই যে আজকে আপনাদের দলের যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনিও বলেছেন যে এই সংবিধান পুনর্লেখনের বিষয়টার সঙ্গে তারা একমত হতে পারছে না। আপনারা আসলে আপনি কি একমত হতে পারছেন? দেখেন, আমি একটু বলি, ওটা আমি বলছি। উনি বলছেন যে আমাদের নাগরিক বলছে যে আনএক্সপেক্টেড 5 তারিখে সরকার পরিবর্তন হবে। এটা আনএক্সপেক্টেড না, এটাই ছিল প্রত্যাশিত। কারণ তার ভিত রচনা হয়েছে 17 বছর ধরে। এই জন্য আমি বলি ওনার কাছে আনএক্সপেক্টেড মনে হতে পারে, কারণ 36 ডেজে কোনো বিপ্লব সম্পন্ন হয় না, বিপ্লবের সমাপ্তি হয়। রাশিয়ার আপনার কমিউনিস্ট বিপ্লবের লাস্ট 40 দিনে শেষ হলো, কিন্তু বিপ্লব রচিত হয়েছে 14 বছর ব্যাপী। আপনার এই যে বাশার বিরোধী যে আন্দোলন 11 বছর ব্যাপী, লাস্ট 15 দিনে HTS এটা সমাপ্তি ঘোষণা করলো। এই জন্য ওনাদের কাছে অপ্রত্যাশিত। বাংলাদেশের জনগণ জানে যে শেখ হাসিনা হ্যাজ টু লিভ, শেখ হাসিনা হ্যাজ টু রিজাইন। এটা বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে, কিন্তু মানুষ এটাতে কেউ আপনার জ্যোতিষী না যে কেউ বলতো ঠিক ওই তারিখে, তবে তাকে যেতে হবে এটা সবাই মনে করে রাস্তায় নেমেছিল। আমরা তো সেই 2008 সাল থেকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছি, 12 সাল থেকে তাকে ফ্যাসিবাদ বলছি, জনগণকে ডেকেছি, অন্য রাজনৈতিক দলকে ডেকেছি। তখন অনেকে এসেছে, অনেকে আসেনি। আস্তে আস্তে যখন বুঝতে পারছে যে শেখ হাসিনাকে বিদায়ের প্রয়োজন বাংলাদেশের গণতন্ত্রের সাথে, তখন সবাই এসেছে, তাই না? তখন সবাই এসেছে। এখন বক্তব্য হলো যে সংবিধান বাতিল। দেখেন, আবার বলছে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। 5 তারিখে সরকার পতন হয়েছে, সরকার গঠন হয়েছে 8 দিন। 3 দিনই তো অনেক দিন, 3টা দিন কিন্তু সরকার গঠন হয়নি। অর্থাৎ বুঝে শুনে আপনি তো এখন যদি আপনি বিপ্লব বলতে চান, তাহলে তো আমি মনে করবো যারা সরকার গঠন করেছে তারাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করেছে, কারণ তারা সেটাকে আগের সরকারের কাছে শপথ নিল। অর্থাৎ বিপ্লবী সরকার শপথ নেওয়ার প্রয়োজন ছিল। তাই তো বিপ্লবী সরকার তো গণ আকাঙ্ক্ষার সরকার। আপনি তো সেই বিপ্লবের পিঠে আপনি ছুরি মারলেন, সেই বিপ্লবের পিঠে আপনি ছুরিকাঘাত করলেন। এখন বক্তব্য এখন বক্তব্য হলো যে দেখেন, আপনার বর্তমানে যে নির্বাচন কমিশন হলো সেটাও কিন্তু শেখ হাসিনার আইনে করা হয়েছে। দেখেন তা আপনি কিসের বিপ্লব বলছেন এটাকে? আপনি দেখেন দুদকের যে আইন করা হলো সেটাও শেখ হাসিনার আইনে। আপনার প্রশাসনের সবাই শেখ হাসিনার লোক, তাহলে আপনি এদের দিয়ে আবার সংস্কার প্রস্তাব করবেন, এদের দিয়ে বিপ্লব করবেন। এটা একটা সোনার পাথার বাটি। এখন বক্তব্য, মেইন বক্তব্য যে আপনি 71-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান কিভাবে বলেন? 71-এর সংবিধান ব্যবচ্ছেদ হবেই, কারণ কি এটা একটা আপনার সংবিধান কোন ধর্মগ্রন্থ না যে এটা চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ করতে হবে। 16 বার 17 বার আমি তো মনে করি কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। জনগণের আকাঙ্ক্ষার সাথে, জনগণের প্রয়োজনীয়তা উপযোগিতার সাথে এটা বারবার ব্যবচ্ছেদ করা হোক, রিফরমেশন করা হোক, সবকিছু করা। কিন্তু আপনি যখন অ্যানালমেন্ট, আপনি যখন স্থগিত করবেন, সেটা কিন্তু জনগণ 71-এর চেতনাকে মানুষ ভুলে যাবে না। 71-এর চেতনার উপর দাঁড়িয়েই 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর চেতনার উপর দাঁড়িয়ে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আপনি যদি সেকেন্ড রিপাবলিক 24-এর গণ অভ্যুত্থান বলেন, তাহলে কি 71-এর ফার্স্ট রিপাবলিককে আপনি ভুলে যাবেন? এটা কি মানুষ মানবে? এটা তো কেউ মানবে না। কোনো বৈষম্যবিরোধী ছাত্র তো অনেকে মানা উচিত না। সেই জন্য আমি বলছি, কারণ 71-এর সংবিধান মুজিববাদী সংবিধান। কেন মুজিববাদ তো পরে তৈরি হয়েছে, 74 সালে মুজিববাদ তৈরি, যখন বাকশাল মুজিববাদের 72। আমরা তো 71-এর সংবিধান জনগণের সংবিধান, সেই মানে স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান। সেই সংবিধানে অনেক ত্রুটি বিচ্যুতি আমরা 16 থেকে 17 বার রিফর্ম করেছি। আপনি ভুলে যেতে পারেন না। এখন যেটা বলছি যে দেখেন,
যে নতুন একটি আমাকে প্রথম যেটা বললাম যে দেখেন বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে কিন্তু যে কারা কারা এই সমস্ত পিছনে নায়কের মতো কাজ করছে বাংলাদেশকে অশান্ত রাখবার জন্য। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্ররা নিশ্চয় একটা গুড ইনিশিয়েটিভ থেকে তারা সবকিছু করছে, কিন্তু এর পেছনে কোন রকম মতলববাজি আমরা এই জন্যই গন্ধ পাই যে আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশের পরিবর্তনকে কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। আমাদের দেশে একটি অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলে তাদেরই সুবিধা হয়। আমাদের দেশটাকে যদি দুর্বল করে রাখা হয়, এইভাবে যদি একটা অরাজনৈতিক সরকার দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই আপনার পররাজ্যগ্রাসী শক্তিগুলোর বাংলাদেশে খেলতে খুব সুবিধা হয়। এই জন্য আমি বললাম যে আপনারা ওই যে বিপ্লবের নাম করে বিভিন্ন রকম তথ্য উপত্য নিয়ে এসে একবার নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য নির্বাচনের সামনে সংস্কারকে দাঁড়ালেন। সেই সংস্কার প্রস্তাব আবার বলছেন যে বিএনপি নাকি সংস্কার চায় না। কত বড় একটা প্রোপাগান্ডা দেখেন যে বিএনপি একমাত্র দল তারা প্রথম এই বাংলাদেশের সংস্কার প্রস্তাব দিয়েছে 2016 সালে আপনার ভিশন 2030 মাধ্যমে। এরপরে আমরা 2022 সালে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব, শুধু বিএনপি একা না, তার সাথে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এই সংস্কার প্রস্তাবটা দিয়েছে এবং বলছে যে এটাও কিন্তু ধর্মগ্রন্থ না, এটা যোগ বিয়োগ করা যাবে। অর্থাৎ সংস্কার আমরা চাই, কিন্তু একটা ন্যূনতম সংস্কার। এবং আমাদের বাংলাদেশের যে 17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদী আন্দোলনের ফলে যে গণ আকাঙ্ক্ষা ছিল, সেই গণ আকাঙ্ক্ষা কি ছিল? গণতন্ত্র। স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশে কি জন্য হয়েছিল? গণতন্ত্রের জন্য। 90-এর গণ অভ্যুত্থান কেন হয়েছে? গণতন্ত্রের জন্য। 24শে আগস্টের গণ অভ্যুত্থান কেন? গণতন্ত্র ছিল না, বিধায় তো বৈষম্য ছিল। গণতন্ত্র থাকতে তো আর বৈষম্য থাকতো না। একটা বিরতিতে দিতে যাচ্ছি, বিরতির পর জনাব আলী নাসেরের কাছে আমরা জানতে চাইবো যে এই যে প্রশ্নটি উনি রাখলেন যে আমরা যেই প্রক্রিয়ায় যেতে চাচ্ছি, যে সংস্কার করে নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সেই প্রক্রিয়ার বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো বিরতির পর। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম, ইতিমধ্যে আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আলী নাসের খান, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, যেটি হচ্ছে যে এই নির্বাচন যদি বিলম্বিত হয়, আজিজুল বারী হেলাল যেটি বলছিলেন যে তাহলে যে ভূ রাজনৈতিক যে আমাদের ষড়যন্ত্র হচ্ছে, সেই ধরনের কোনো সুযোগ আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা, কেউ সুযোগ নিতে পারে? দেখুন, একটি ভূখণ্ডের মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে তখন ভূ রাজনৈতিক বাস্তবতাও মোকাবেলা করা যায়। আমাদের নিকটতম প্রতিবেশী আমাদের বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছিল। আমরা দিল্লির কথাই তো বলবো, দিল্লির বিরুদ্ধে আমাদের একটি বিজয় 2024-এ হয়েছে। আমরা মনে করছি যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং আমরা বিশ্বাস করি ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। সংস্কার এবং নির্বাচন আমরা মনে করছি সেটি প্যারালালি চলতে পারে, একটি আরেকটির বিরুদ্ধে দাঁড়াবে যে একটি আরেকটির পরিপূরক না, কন্ট্রাডিক্টরি এমন না। সংস্কার এজন্যই প্রয়োজন কারণ গত 15 বছরে ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটি ইনস্টিটিউশন, বিশেষ করে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি এবং রাষ্ট্রীয়, সব ধ্বংস হয়ে গিয়েছে। আমরা কোনো ফাংশনাল ইনস্টিটিউশন সেখানে দেখতে পাইনি। এত করে দেখেন, শাসন বিভাগে যেমন এফেক্টেড হয়েছে, জুডিশিয়ারি এফেক্টেড হয়েছে, আইনসভা হয়েছে, নির্বাচন কমিশন হয়েছে, আমরা দলদাস নির্বাচন কমিশন দেখেছি সংবিধানে। তো এটি কি রাতারাতি পরিবর্তন করা সম্ভব? যে আমাদের যে অ্যাভেলেবল নলেজ সেটা রিফর্মের ব্যাপারে এবং এক্সপার্টরা যা বলেন, এটা কিন্তু গ্র্যাজুয়াল হতে হয় এবং এর সাথে স্টেক হোল্ডার যারা রয়েছেন এবং রাজনৈতিক বাস্তবতা, ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন সহ সিভিল সোসাইটি এবং এখন জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, সেটি তো ভাই স্পষ্টতই বলেছেন এটি দীর্ঘদিনের জার্নি, এটি একদিনে হয় নাই সত্য। আবার এর সাথে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু নেতৃত্ব ছিল, সেটাই কিন্তু আমাদের এর আগে গত 17 বছর কোনো আন্দোলনে ছাত্রদের ইনভলভমেন্ট ছিল না এত। না, দেখুন, গত 16 বছরে রাজনৈতিক কর্মীরা একটি আন্দোলন করেছে, সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের দায়িত্ব পালন করেছে, অ্যাক্টিভিস্টরা তাদের দায়িত্ব পালন করেছে এবং কথা বলবার জন্য, লিখবার জন্য অনেককে আপনার হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। তো একটা ভূখণ্ডের লড়াই তো আসলে সামষ্টিক।
আমরা কাউকেই বলতে পারি না যে তার অবদান অনেক কম, তার অবদান অনেক বেশি। দেখুন, আমার একটি জিনিস উল্লেখ করতেই হচ্ছে, হেলাল ভাই বলেছেন যে আমরা আনএক্সপেক্টেড এই অর্থে বলেছি যে 3 তারিখ থেকে 5 তারিখের ঘটনাটা খুবই দ্রুত গতিতে ঘটেছে, যে তখন একটি লিখিত ঘোষণাপত্র দেওয়ার অবস্থা নাও থাকতে পারে। আপনারা দেখেছেন আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র এপ্রিলের 10 তারিখে হয়, তারপরে সেখানে কিন্তু গণপরিষদের সদস্যরা ক্ষমতায়িত হয়ে সেটি ঘোষণা করেন। এখানেও যদি আমরা বলি, যদিও 31 ডিসেম্বর এটি কোনো ক্রমেই খুব বেশি বিলম্বিত সময় নয়, এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের পেছনে যে প্রেক্ষাপট, ত্যাগ এবং যে আকাঙ্ক্ষা এবং যে নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলা হয়েছে সেটির প্রতিফলন ঘটবে। এবং আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটি নিয়েছেন সংস্কারের ব্যাপারে, এটি গণমানুষের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু বারংবার এটিও ব্যক্ত করছে। এবং আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেখেছি এবং হাইকমান্ড থেকে ওনারা বারংবার বলেছেন এটি বাংলাদেশের জনগণের সরকার এবং এই সরকারকে সহযোগিতা করা ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের কার্পণ্য নেই এবং সহযোগিতা করবে, এটি বারংবার কিন্তু ব্যক্ত করেছে। আমরা একটু আব্দুর হান্নান মাসুদ, আপনার কাছে যদি যেতে চাই, আপনারা আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে আমার যদি ভুল না হয় আপনিও ছিলেন, তো সেখানে আপনারা আমরা যেটি যে দেখতে পেয়েছি ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে এমন একটা ঘোষণা এসেছে, যেটা 31 ডিসেম্বর আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন বলা। এখানে আমরা এর আগে আলাপ করছিলাম, আপনি হয়তো নতুন মাত্র যুক্ত হলেন, যেটি হয়েছে সংবিধান এই যে কবরস্থ করার যে বিষয়টা, অর্থাৎ পুনর্লিখন বা সংযোজন বিয়োজন, কোন প্রক্রিয়া আপনারা যেতে চান? একেবারে বাদ দিয়ে নাকি নতুন করে দেখেন, হচ্ছে আমরা মুজিববাদী সংবিধানের ব্যাপারে বলছি হচ্ছে এটাকে হয় অ্যানালমেন্ট করতে হবে অথবা রিফরমেশন করতে হবে। আমরা এখানে কোনো অ্যামেন্ডমেন্টের সুযোগ দেখছি না। আমরা 72-এর যে সংবিধান নিয়ে কথা বলছি, সেই সংবিধানটা হচ্ছে ওই সংবিধান যেটা ইন্ডিয়া থেকে গিয়ে কয়েকদিনের ট্যুর দিয়ে ঘুরে এসে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই সংবিধান যেই সংবিধানের উপর ভিত্তি করে শেখ মুজিব রক্ষী বাহিনী গড়ে তুলে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। এটা হচ্ছে সেই সংবিধান যেই সংবিধানের উপর ভিত্তি করে শেখ মুজিব 1973 সালে, শেখ হাসিনা 2014, 18, 24 সালে মাঝে দিয়ে এরশাদ পরপর কলঙ্কজনক অনেকগুলা নির্বাচন করেছে, যার কোনো বিচার হয়নি। এটা সেই সংবিধান যেই সংবিধানের উপর ভিত্তি করে এদেশে এত পরিমাণ দুর্নীতি করা হয়েছে, যার পরে 74-এর দুর্ভিক্ষ হয়ে লাখো মানুষ না খেয়ে মারা গিয়েছে। সেই 74-এর দুর্ভিক্ষের জন্য শেখ মুজিব কিংবা তার মন্ত্রিসভাকে আজ পর্যন্ত দায়ী করে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। এটা সেই সংবিধান যেই সংবিধানে বাকশাল কায়েম করে এদেশের সকল মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পরেও আওয়ামী লীগকে এই সংবিধানের উপর ভিত্তি করে আবার 1981 সালে এসে পুনর্বাসিত করা হয়েছে। সেই আওয়ামী লীগকে বাকশাল রক্ষী বাহিনী গঠন, দুর্ভিক্ষ মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষ হত্যা করা, বাকশাল কায়েম করা, এরপর আবার আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়ে আবার 2008 থেকে বাংলাদেশের মানুষের অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ, যা ইচ্ছা তাই করা, দুর্নীতি করা, সবকিছু মিলে আবারও দুর্ভিক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে আমরা কোন সংবিধানের পক্ষে কথা বলছি? আজকে আমি একটি রাজনৈতিক দলের একজন বড় নেতাকে বলতে শুনেছি 72-এর সংবিধান বাতিলের কথা বলা মানে এটা ফ্যাসিবাদের শামিল। আমি বলছি না ফ্যাসিজম, বুঝতে পারতেছি না যে হচ্ছে ফ্যাসিবাদটা কি জিনিস। ফ্যাসিবাদ যদি হয় 72 সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া যদি ফ্যাসিবাদ হয়, আমি বলতে চাচ্ছি এটা দরকার, কারণ আমরা 72-এর সংবিধানের বিরুদ্ধে লড়ছি। এই সংবিধানের কারণেই 74-এর দুর্ভিক্ষ হওয়ার পরও এদেশের গণমানুষ সেই দুর্ভিক্ষের পিছনে দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের বিচারের মুখোমুখি করতে পারেনি। এই সংবিধান থাকার কারণেই 1973 সালের কলঙ্কজনক নির্বাচনের পরও শেখ মুজিব তার মন্ত্রিসভাকে বিচারের মুখোমুখি করতে পারেনি। এই সংবিধানের কারণেই 72-এ রক্ষী বাহিনী গঠন করে এদেশের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, তার বিচার হয়নি। এই সংবিধানের কারণে আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হচ্ছে, অপরাধ, হত্যাযোগ্য ঘটনার পরেও আমরা সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলছি। আমরা সেই সংবিধানের কথা বলছি যে সংবিধানের কথা 2011 সালে বেগম জিয়া বলেছেন জনগণের সরকার ক্ষমতা আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমরা সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলছি। আপনার এই বিষয়টি আমি বুঝতে পেরেছি। যদি হেলাল ভাই আমাদেরকে বলেন। বেগম জিয়া যেটা বলেছে ওটা 11 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করে দেওয়া হয়েছিল। 13 অ্যামেন্ডমেন্ট, আমার ভুল হচ্ছে, 13 অ্যামেন্ডমেন্ট 13 সংশোধনী 11 সালে, সেইটার কথা বলেছে। কিন্তু আমাদের যে মূল স্পিরিট সংবিধানের যে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার,
এই তিনটা মুজিবনগর সরকারের 17 এপ্রিল, মুজিবনগর হয় শেখ মুজিবের কথা বলছি না, আপনার কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননের যে শহরটা আছে, ওইখানে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হয়েছিল, তাতে আপনার স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, যার পেছনে কাজ করেছিল গণতন্ত্র। শুধু 71-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া মানে কিন্তু মুক্তিযোদ্ধাকে ছুঁড়ে ফেলে দেওয়া। আপনি কিন্তু মুক্তিযোদ্ধাকে 71-এর চেতনাকে, ফার্স্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, এন্ড ইট ইজ দ্য ফার্স্ট রিপাবলিক অফ বাংলাদেশ, ইট ওয়াজ দ্য ফার্স্ট রিপাবলিক অফ বাংলাদেশ। আপনি এটাকে কখনো ছুঁড়ে ফেলতে পারেন না, বাতিল করতে পারেন না। এটাকে আপনি রিফর্ম বলেন, অ্যামেন্ডমেন্ট বলেন, সমস্ত পরিভাষা দিয়ে তাকে আপনি মূল্যায়িত করতে পারেন। আমরা তো 17 বার অ্যামেন্ডমেন্ট করেছি, প্রয়োজনে আরো 17 বার করা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য। কিন্তু আপনি 71-এর চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল, কি জন্য হয়েছিল? গণতন্ত্র ছিল না, বৈষম্য ছিল, সেই জন্য তো মুক্তিযুদ্ধ আমরা করেছি। সেই চেতনাকে আপনি ভুলে যেতে পারেন না, কারণ 24 একটা অভ্যুত্থান, 90 একটা অভ্যুত্থান, তাই না? সুতরাং আপনি যখন মুক্তিযুদ্ধের চেতনাকে বিলোপ করতে চান, তখনও কিন্তু আমাদের কাছে সন্দেহের উদ্রেক না, তখন আমরা মনে করি যে আসলে দেশে কি হতে যাচ্ছে। আমরা 71-এর সংবিধানকে, আমার মনে হয় না যে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, আমরা সবাই মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি আমরা সবাই। শেখ হাসিনা আমাকে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা করেছিল এবং জাতিকে বিভক্ত করেছিল। আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের এই বক্তব্য কি আমাদের জাতিকে আবার বিভক্ত করে দিচ্ছে কিনা? আমি বারবার বলছি যে একটি অরাজনৈতিক সরকার বেশি দিন থাকলে সেইখানে গ্লোবাল প্লেয়াররা, এবং আমাদের দেশে যেহেতু এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে, ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়ে গেছে, সুতরাং তারা তো আমাদের এই দেশটাকে দুর্বল করতে চাবেই। আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন কেন? আপনারা যদি মনে করেন যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্ররা আপনারা এই আন্দোলনটা একাই করেছেন, এই কথা কিন্তু ঠিক না। আমি এর উত্তর আগেই দিয়েছি। সুতরাং সমস্ত এই দেশের ছাত্র বলতে আপনি কি বোঝাচ্ছেন? শুধু বৈষম্যবিরোধী ছাত্র না, এদেশে আরো অনেক ছাত্র সংগঠন আছে, তাদের ব্যাপক এখানে পার্টিসিপেশন আছে। শহীদের কথা বলছেন, শহীদ শুধুমাত্র যে শহীদ যারা হয়েছে তারা প্রত্যেক পলিটিক্যাল আইডেন্টিটি ব্যবহার করে। যেমন ধরেন আমাদের আবু সাইদ, আপনি পলিটিক্যাল আইডেন্টিটি দিবেন না? মুগ্ধ, তাদের কি পলিটিক্যাল আইডেন্টিটি দিবেন না? আচ্ছা, দিলেন না। তার আগে হত্যা হয়েছে ওয়াসিম, জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ, তাকে কিন্তু অ্যাকসেন্সে প্রথম শহীদ বলা যায়, কারণ ও স্পট ডেট হয়েছে, ওকে ডাইরেক্ট গুলি করেছে। আর আবু সাইদকে আমরা সবচেয়ে বড় আমাদের এই ছাত্রকে আপনারা একতরফা ভাবে নিয়ে গেলে এটা কিন্তু গণ আকাঙ্ক্ষার বিরোধী হবে। আরেকটি দেখেন, ভারত বিরোধী মনোভাব। আপনারা বলছেন যে ভারত যখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলো যে আমরা এথনিক ক্লিনজিং হচ্ছে, তারপরে কমিউনাল ডিসহারমনি হচ্ছে, তখন একমাত্র দল বিএনপি তাদের মনোভাবটা প্রকাশ করেছে রাজপথে, আর কি কেউ করেছে? সুতরাং মনে হয় যে আমাদের এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের ফলে যে ফ্যাসিবাদের বিদায় হলো, এটাকে যারা মানতে পারেনি তাদেরই প্রতিধ্বনি কি আমরা শুনতে পাই? যে আরেকটি কথা আমি বলতে আরেকটি কথা, দলদাস নির্বাচন কমিশনের কথা বলেছেন একজন, দলদাস নির্বাচন কমিশনের কথা বলেছেন না? সেই দলদাস নির্বাচন কমিশন তো আপনার উপদেষ্টা পরিষদে রেখেছেন, এবং তিনি বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। অর্থাৎ আমাদের সন্দেহের বাকি থাকে না যে 2007 সালে 1/11-এর ফলে যে মতলববাজি করে সংস্কার পরিবর্তনের কথা বলে 17 বছরের যে ফ্যাসিবাদ হাসিনাকে জন্ম দিয়েছিল, তারাই কিন্তু এখন সুর তুলেছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। অথচ বিএনপি সবার আগে সংস্কার কথা বলেছে। হোসেন জিল্লুর রহমান তিনিও বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না। বিরতি নিয়ে ফিরছি। এই জিল্লুর রহমান বিরতি নিয়ে 2007 সালে বাংলাদেশে জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই ঘোষণাপত্র কি জাতিকে বিভক্ত করবে কিনা, এমন এই বিষয়ে প্রশ্নটি রেখেই একটা বিরতি নিচ্ছি। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম এবং অ্যাডভোকেট জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা এই যে সংবিধান, যেটি হচ্ছে
প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের যে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনারা বলতে চাচ্ছেন যে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধানের কবরস্থ ঘোষণা করা হবে। এই বিষয়ে আসলে যে প্রশ্ন রেখেছিলাম যে জাতিকে বিভক্ত করছে কিনা, যেটা আজিজুল বারী হেলাল বলছিল যে 71 ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার আজকে কান্ট্রি। একটা বিষয় ভালো লাগলো হচ্ছে কিছুক্ষণ আগে স্যানারাইতে গিয়েছিলাম, সেখানেও 72 সংবিধানের কথা বলে একজনে মুক্তিযুদ্ধের চেতনাটা নিয়ে টানলো। আর আজকে এখানে আজিজুল বারী হেলাল ভাইও মিনিমাম একটা ইয়ার মধ্যে 3-4 মিনিটের মধ্যে 4-5 বার মুক্তিযুদ্ধের চেতনা বলছে। আমার কাছে মনে হচ্ছে যেন আওয়ামী লীগের কেউ এখানে বসে আছে কিনা, যে হচ্ছে যেভাবে টকশোগুলোতে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে সবকিছুকে হালাল করার চেষ্টা করা হতো। দেখেন হচ্ছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আর অস্বীকার করার উপায় নেই। এটা একটা ইন্টারফেয়ার করতে মুক্তিযুদ্ধের চেতনা বিএনপিও বলতো, আওয়ামী লীগ একা বলতো না। আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগান, কারণ তো এটা তার মানে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি না। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের জন্য। 72 সংবিধান সেটার মূল ভিত্তি, কিন্তু 72 সংবিধান কি আজকে 54 বছরের মধ্যে এই দেশের মানুষকে, আমাকে মুক্তিযুদ্ধের 30 বছর পরে জন্ম নেওয়া একটি বাচ্চাকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার দিতে পেরেছে? রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, এই সংবিধানের অধীনে ছিল, তারা আমাকে দিতে পারেনি। আমি কেন এই 72 সংবিধানের উপর ভিত্তি করে আমি নতুন বাংলাদেশ গড়বো? তাহলে আমি রক্ত কেন জড়িয়েছি? আমার কথা হচ্ছে আমাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে, সাম্য, মানবিক মর্যাদা বলে, আমাকে ন্যায় বিচার বলে আমি দেখেছি আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমি দেখেছি আমার ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমি দেখেছি গুম করেছে, গুমকে এই সংবিধানের আওতায় বৈধতা দেওয়া হয়েছে, আমি দেখেছি হচ্ছে 7/7 হেফাজত না তাদেরকে হত্যা করে, হেফাজতের আলম আলমকে হত্যা করে বৈধতা দেওয়া হয়েছে, আমি দেখেছি 14-কে 18-কে 24-কে বৈধতা দিয়েছে এই সংবিধান। আমি কেন এই সংবিধানের অধীনে থাকবো? আমি দেখেছি হচ্ছে একজন আলেমের মুক্তির জন্য এই দেশের মানুষ যখন রাস্তায় নেমেছে তখন 137 জনকে 2 দিনে গুলি করে হত্যা করেছে, কোন ন্যায় বিচার হয় নাই, ন্যায় বিচার দিয়েছে? আমি দেখেছি বেগম জিয়ার মতো 75 বছরের একজন সম্মানিত ব্যক্তিকে, যিনি এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে দিনের পর দিন জেলে বিচারের নামে আটকে রাখা হয়েছে, কেউই ন্যায় বিচার দিতে পারে নাই। না এই পর্যন্ত রাজনৈতিক 54 বছরের কোন রাজনৈতিক দল 72 সংবিধানের অধীনে আমাদেরকে ন্যায় বিচার দিতে পারেনি। আমি 72 সংবিধানের 28 বছর পরে জন্ম নেওয়া একটি শিশু, আমাকে এই কোশ্চেনের জবাব আমি এই জন্য এই সংবিধানকে আমি ছুড়ে ফেলে দিয়ে 24 আমরা যে রক্ত দিয়েছি সেই রক্ত রঞ্জিত সংবিধান রচনা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে কিভাবে নেবেন? আমাদের ইতিহাস 71 আমাদের অর্জন, আমরা 71কে আমরা 1947 সালে ব্রিটিশদেরকে খেদিয়ে এই দেশের স্বাধীনতার কথা বলে, যখন আমরা সেখানেও সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা বলে আমরা কিন্তু হচ্ছে মানবিক মর্যাদার কথা বলে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। ব্যর্থ হয়েছে পাকিস্তান রাষ্ট্র, যার কারণে আমরা 71 ঘটিয়েছি। 71 আমরা পাকিস্তানি হানাদারি বাহিনী থেকে, পাকিস্তানিদের শোষণ থেকে মুক্তি পেয়েছি। 24 এসে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি। সুতরাং যদি আপনি 71কে মর্যাদা দিতে চান, সেই জায়গায় 24কে মর্যাদা দিতে হবে। আপনি যদি বলেন শেখ হাসিনা মানে শুধু বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা, তাহলে আমি বলবো আপনার কথা ঠিক আছে যে 71-এর পর 24কে এত মর্যাদা দিতে পারে। যদি আপনি বলেন শেখ হাসিনা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের সিম্বল হিসেবে এই দেশের রাজনীতিতে, এই দেশের মসনদে বসেছিল, তাহলে আমি সেই সিম্বলকে এবং তার সকল দালালকে সরিয়েছি। আমি ভারতের আধিপত্য থেকে এই দেশকে মুক্ত করেছি। আমার আমরা সবশেষে নির্বাচন হবে না। বিষয়টা হচ্ছে এটার সাথে যদি আপনারা যদি কত সংস্কার এই দেশে কতবার হয়েছে, আমাকে অ্যামেন্ডমেন্টের কথা বারবার বলে, অ্যামেন্ডমেন্ট তো 17 বার হয়েছে, কি অ্যামেন্ডমেন্ট আমাকে কি দিয়েছে? আচ্ছা জনাব আলী নাসির খান, আপনি যদি 1 মিনিটের মধ্যে শেষ করেন যে আপনারা আসলে শেষ মানে প্রত্যাশাটা কি, যে এটা সব রাজনৈতিক দলগুলোর কাছে, সাধারণ মানুষের কাছে আহ্বান কি আপনাদের হবে 31 তারিখ থেকে 31 ডিসেম্বর যে আহ্বান জানাবেন আপনারা? দেখুন, 31 ডিসেম্বরে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পঠিত হবে, সেখানে জুলাই বিপ্লবের আমি আগেও বলেছি পটভূমি থাকবে, এখানে বঞ্চনার কথা থাকবে, সব জনমানুষের আকাঙ্ক্ষার কথা থাকবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের কথা থাকবে, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা থাকবে। সেখানে ইউনিভার্সাল যে হিউম্যান রাইটস রয়েছে এবং যে আপনার বেসিক হিউম্যান রাইটস রয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এবং ডেমোক্রেটিক ভ্যালুস, এগুলো কিন্তু সব সমুন্নত থাকবে। সেখানে আমাদের যে কলোনিয়ালিজমের বিরুদ্ধে যে এখানে শেষ করতে হচ্ছে। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে সবশেষ 1 মিনিটে যদি বলতে চাই যে ইতিহাস কি তা আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্ররা আবার লিখতে চাই? 47-এর ইতিহাস, 71-এর ইতিহাস আবারও লিখতে চাই? ইতিহাস কি ঐতিহাসিকরা লেখে নাকি রাজনীতি? ইতিহাসটা লেখে কারা? ঐতিহাসিকরা। না না, 24-এর ইতিহাস রচনা না, 24-এর ইতিহাসে আপনারা হলো
অ্যাক্টিভলি কাজ করেছেন, কিন্তু ইতিহাস ঐতিহাসিকরা লিখবে। আপনি এখন 47 লিখবেন, 71 লিখবেন, এবং ওইটা আমাদের বেঞ্চমার্ক, এটা কিন্তু হয় না, এটা কিন্তু হয় না। আর এই সংবিধান বহির্ভূত কাজ করেছে, আমি একটু বলি শোনো, সংবিধান বহির্ভূত কাজ করেছে বিধায় তো শেখ হাসিনার আজকে এই অবস্থা দুর্বিষহ। হয়েছে। তার মানে কি আপনি মূল সংবিধানকে সেই জায়গায় আমরা আবার আজকে একজন শুনেন, একজন মুসলমান, আমি একটু বলি, একজন মুসলমান যদি এখানে অন্যায় করে, তাই বলে কি আপনি মুসলমান ধর্মকে বাদ দিবেন? একজন মুসলমান যদি এখানে অন্যায় করে, কোরআন বিরোধী কাজ করে, তাই বলে কি কোরআনকে বাদ দিবেন, মুসলমানকে বাদ দিবেন যে আমি মুসলমান, আমি এখানে অন্যায় করছি অর্থাৎ মুসলমান ধর্মই বাদ? নো, 71-এর চেতনাকে আপনি 71-এর চেতনাকে যে না না এটা বলতে হবে। 70-এর নির্বাচন কিন্তু আছে, 70-এর নির্বাচন কিন্তু আওয়ামী লীগকে পাকিস্তানের সংবিধান রচনার ম্যান্ডেট দিয়েছে, বাংলাদেশের সংবিধান না। বাংলাদেশের একাত্তরের সংবিধান রচনা হয়েছে, এটা গণপরিষদ, ওই গণপরিষদ মেম্বার করা ছিল। তোমার আজকের যে আইন উপদেষ্টা, আমি বলি শোনো, তোমাদের আইন উপদেষ্টা সেকশনের মানুষের গণপরিষদের বই স্বপ্নের প্রতিফলন হবে। আমরা সবাই কথা বলতে, একজন একটু আমরা শুনি। আমার সবাই, আমাদের বর্তমান আইন উপদেষ্টা এই যে 71-এর যে গণপরিষদ বিতর্ক, তার একটা বইটা পড়ো, সেখানে তিনি বাংলাদেশের সংবিধান রচনা কিভাবে হয়েছে লিখেছে। আমি তার কাছে প্রশ্ন করেছিলাম, আমি তো টেলিভিশন প্রশ্ন করেছিলাম যে ধর্মনিরপেক্ষতার কথা কি গণপরিষদ বিতর্কে ছিল? তিনি বলছে অল্প একটু হয়েছিল। জাতীয়তার কথা, জাতীয়তা কি হবে এটা নিয়ে কি গণপরিষদ বিতর্কে ছিল? সেটাও অল্প একটু কথা হয়েছে। শুধু সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলো নিয়ে কথা হয়েছে। সুতরাং 71-এর যে সংবিধানটা রচনা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনা তো বললাম সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, তার ভিত্তিতে রচনা করা হয়েছে। এখন সেই সংবিধানে যত ভুল ত্রুটি ছিল সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তাই না? অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কিন্তু আপনি এখন এই সংবিধানকে ফেলে দিবেন, তার মানে কি আপনি 71-কে ভুলে যেতে যাচ্ছেন? 71-কে ভুলে গেলে কিন্তু কেউ মেনে নেবে না এটা। জনাব হান্নান মাসুদ, আপনার কাছে সবশেষ এই 30 সেকেন্ডে শেষ করবেন। 30 সেকেন্ডের মন্তব্য যেটি হচ্ছে যে এটা হচ্ছে যে উনি তো বিরোধিতা করছে না, বিষয়টা হচ্ছে কি আপনি একটাকে ফেলে দিয়ে কি আরেকটা আমরা কন্টিনিউশনের কথা বলছি, রিফরমেশন, অ্যানালমেন্ট অর রিফরমেশন। অ্যানালমেন্ট তো মানে স্থগিত, আমি যদি বন্ধ, দেখেন আমি রিফরমেশন আর অ্যামেন্ডমেন্ট, আমরা কি স্বাধীনতা ঘোষণাপত্র স্বীকৃতি দিব না? অবশ্যই দিব। আমরা খুবই হচ্ছে দুঃখ বড় লক্ষ্য করছি, মুজিবীয় চেতনার 72-এর সংবিধানকে 71-এর চেতনার সংবিধান বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। 72-এর যে সংবিধান হয়েছে মুজিবীয় চেতনার সংবিধান হচ্ছে, যার পরিণতি রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, 73-এর নির্বাচন, 75-এর বাকশাল সংবিধান করলো। এবং এই মুজিবীয় চেতনা সংবিধানের জন্য কি সংবিধানের জন্য কি দুর্ভিক্ষ হয়? না, সংবিধানের জন্য কি দুর্ভিক্ষ হয়? এখন কিন্তু একটা স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে। আমরা একটা বাকশাল কায়েম করতে দেখেছি, সেটা কি হয়েছে? আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। আমরা আশা করি যে 31 ডিসেম্বরে যে ঘোষণাটি আসবে সেখানে হয়তোবা একটা বড় ধরনের আলোচনা হবে, সবাই হয়তোবা ভালোভাবে নেবে এবং এই আলোচনা চলতেই থাকবে। এই আলোচনা নিয়ে আমরা আবারও ফিরবো নতুন অন্য আরেকদিন। আজকে বিদায় নিচ্ছি জেড এস আর পলিটিক্সে। সবাইকে ধন্যবাদ।